নির্দ্বিধায় একটা কথা আজকে এই পরিচয় আপনাকে বলতে চাই দেশবাসী, ভারত কখনো সেই তাদের ধৃষ্টতা হবে না, তাদের কখনো সাহস ও দুঃসাহস দেখাবে না এই দেশ দখল করা, ইনশাল্লাহ। কারণ তারা জানেন এই দেশে 18 কোটি মানুষ যুদ্ধ করতে জানে, তারা একত্রে যুদ্ধ করেছে, তারপর আবার যুদ্ধ করবে সবাই মিলে। যখন যুদ্ধের পরে যখন দেশে প্রতিটি মানুষ রক্ষা করবে এই দেশের মানুষ, তারা যে হুমকি যুদ্ধছে এটা করছে তাদের সে। আমি একটা করছি, তারা আসুক না, দেখি তারা আসতেছে, আসুক, 2-3 মিনিট আগে দখল করবে। তোমার ভিতরে টুকুস করে দেখো না। আপনি শুধু একটা দৃশ্য দিতে চাই, মৌলানা ভাসানী ফারাক্কা মার্চের জন্য, ফারাক্কা বাঁধ বন্ধ করার জন্য লং মার্চে গিয়েছিলেন। উনি সীমান্ত পর্যন্ত পৌঁছেন নাই। সীমান্ত পৌঁছানোর আগে বিএসএফে যারা দায়িত্বে ছিল বর্ডারের উপর ভারতে, পোস্ট ছেড়ে পালিয়ে চলে গেছিল তারা ভয়ের চোটে। আমি তাদেরকে চিনি। বেশি তারা হচ্ছে ভীতু। তো সেই ভীতু লোকদের হুমকি থেকে বাংলাদেশের মুসলমান সব মানুষ এখানে ভয় পায় না, যারা দেশে বিশ্বাস করে। সম্প্রতি গণমাধ্যমের বরাত দিয়ে সারা বাংলাদেশে একটি ঘটনা অনেক মানুষকে খুবই আহত করেছে, যে সুপ্রতিষ্ঠিত সন্তানরা থাকা পরেও বা সত্ত্বেও একজন বৃদ্ধা মা প্রায় 7 দিন ধরে মরা দেহ বেডে পড়া ছিল। এই বিষয়টাকে আপনি কিভাবে নিলেন? আপনি একটা প্রসঙ্গ উত্থাপন, যেটা মনের কি এখন আমার প্রাণ কাঁদে। আমি প্রতিদিন এটা যখন মনে হয় আমার কণ্ঠরোধ হয়ে আসে, এবং এই জন্য এটার উপরে আমি এটার খবরটা প্রথম শুনে পেয়ে আমি একটা লেখা লিখেছিলাম, যেটা আপনার সোশ্যাল মিডিয়া এবং কিছু পত্রিকায় পাবলিশ করা হয়েছে। সেটা আমি ক্যাপশনটা কী দিয়েছি আপনাকে লিখেছিলাম, এই মানুষগুলো তাদের সন্তানের কথা, এরা কি কোনো বাবার ঔরসে অথবা কোনো মার গর্ভ থেকে জন্মিত? এরা কি মানুষ না পশু হিসেবে জন্মেছে? এটা আমার ক্যাপশন ছিল। এই ক্যাপশনে সব কিছু বোঝা যায় আমার প্রতিক্রিয়াটা কী ছিল। বেশ কিছুদিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম, এক ছেলে তার মাকে বলেছে, বৃদ্ধ মাকে, মা তখন যে বৃদ্ধাশ্রমে, মাকে চিঠি লেগেছে, মা তুমি দোয়া করো তোমার নাতিদেরকে বিদেশে পাঠান উচ্চ শিক্ষার জন্য। মা উত্তর দিয়েছে, সেটা ছাপানো এসে, বাবারে খুশি হলাম, কিন্তু তোকে একটু হুঁশিয়ার করি, উচ্চ শিক্ষার না, মানুষ হওয়ার জন্য পাঠিয়েছি, যাতে করে আমি যে এখন যে অবস্থায় আছি, যেখানে আছি, বৃদ্ধ বয়সে তোর জন্য সেই অবস্থায় না আসতে হয়, সেখানে আসতে হয়। কত তাৎপর্যের কথাটা। কোনো বাবা মা বৃদ্ধ বয়সে যেতে চায় না। এখন ছেলে মেয়ে সুপ্রতিষ্ঠিত, আপনারা সবাই জানেন, সংবাদ এসছে, এক ছেলে সচিব, আরেক ছেলে বিশ্ববিদ্যালয়ে আপনার একজন প্রফেসর, আরেক ছেলে কানাডা থাকে, সুনামধন্য সুপ্রতিষ্ঠিত মানে শিক্ষিত, সেও শিক্ষিকা। তো এই সমস্ত ছেলে মেয়ে থাকার পর আমি জানি না সত্যি ঘটনা কি, এটা তদন্ত সাপেক্ষে যদি সত্যি তো ঘটনা বের হয়। কারণ আমাদের দেশে দুর্ভাগ্যবশত অনেক তদন্ত হয়, সেগুলো হতে আবর্জনা নিক্ষিপ্ত হয়ে যায়, তদন্তের ফাইন্ডিংগুলো আমরা কোন খুঁজে পাই না। সাগরুনি কথা বলেন, 14 বছর আগে হত্যাটা হয়েছিল, আজ পর্যন্ত খালি তদন্ত ছিল, বারবার পিছিয়ে যায়। সঠিক ঘটনা আমি জানি, কিন্তু যা আমরা জেনে শুনেছি আমার কাছ থেকে, মানে মর্মাহত না, মানে রক্তক্ষরণ হয় হৃদয়ের হৃৎপিণ্ডের মধ্যে। এটা কেন ঘটলো? এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু ঘটনা আমি এটা দুই চোখে দেখি। একটা হচ্ছে সার্বিক সামাজিক ব্যবস্থা। দেখুন, এই ঘটনা একটা পরিষ্কার হয়ে যায় একটা জিনিস, শিক্ষিত হলেই কিন্তু মানুষের পশুত্ব দূর হয় না। শিক্ষিত হওয়ার, সত্যি শিক্ষিত হওয়ার জন্য সেটা দরকার হইতেছে একটা সত্যি সমাজ ব্যবস্থা। একাডেমিক প্রাতিষ্ঠানিক শিক্ষা হলে কিন্তু মানুষ শিক্ষিত হয় না। শিক্ষাটা হচ্ছে একটা সার্বিক ব্যবস্থা আর কি। আপনি এই জন্য যেটা মানে দায়ী কারা? সামাজিক ব্যবস্থা, দায়ী হচ্ছে আমার দেশের নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব। পারিবারিক শিক্ষা তো অবশ্যই, পারিবারিক শিক্ষা কেমন করে? শিক্ষা থেকে আসে এবং দেশের নেতৃত্ব থেকে আসে। আবার উন্নত দেশগুলো যেখানে এই ধরনের অবস্থা ঘটনা ঘটে না, যেমন জাপানের কথা বলেন, একটা উদাহরণ জাপানে, সেখানে মানুষগুলো আপনার যখন ট্রাফিকে যায় কিন্তু কোনো পুলিশ দাঁড়িয়ে থাকে না। আমার একটা ঘটনা, আপনার আমার ভাগ্নে থাকে জাপানে, সে বলল মা সকালবেলা একটা বাচ্চাকে নিয়ে হাতে ধরে যাচ্ছিল,
তো যাওয়ার সময় হঠাৎ করে ট্রাফিক লাইট পড়ে গেছে, ছেলেটা পড়ে গেছে, মা কিন্তু উদ্ধার করে নাই। ওই ছেলেটাই ভটে দৌড়ে পিছিয়ে চলে আসে। এরকম ছোটোখাটো ঘটনা আছে। তার মনে হচ্ছে আপনাদের শিক্ষা ব্যবস্থাটা ছোটো কালতেই করতে হবে। আইন দিয়ে কিন্তু সব কিছু হয় না। আমাদের দেশে কিন্তু আইন আছে, ধর্ষণে এই বিচার হবে, এটার জন্য ওই আইনে তো কিছু কাজে কমতে নেই, প্রতি বছর নতুন আইন হয়। দরকার সামাজিক ব্যবস্থা, সামাজিক কীভাবে ছোটো কাল থেকে আমার শিক্ষা ব্যবস্থাটা, যেমন ছোট্ট একটা ঘটনা বলি, রাস্তায় থুতু ফেলা, ময়লা আবর্জন ফেলা, এটা কারা ফেলে? কিন্তু আমি দেখতে সকালবেলা হাঁটি, আমার সামনে, আমি নাম বলবো না, শিক্ষিত লোকজন হাঁটে, অনেকে প্রফেসর জানি আমরা, সুশিক্ষিত, আমার সামনে হাতে আখ থু করে থুতু ফেললো সামনে। আমি যে লোকটা পিছনে আসছে, আমার গায়ে থুটে পড়তে পারি, তোর খেয়াল নেই। তো এটা বলি শিক্ষিত না? কিন্তু ছোটোবেলা শিক্ষা দেওয়া হয় না, রাস্তাকে থুতু ফেলতে হয় না, আবর্জনা ফেলতে হয় না। তো এই যে দুর্নীতি বিষয়, আপনার দুর্নীতি আইন আছে, কিন্তু জিরো টলারেন্স, সবাই বেরো দুর্নীতি বিরুদ্ধে। কই দুর্নীতি বন্ধ হচ্ছে কেন? হচ্ছে না। ছোটোবেলায় আমরা পড়াশোনার মধ্যে কী শিখি? আপনার 500 দুধের মধ্যে যদি 100 পানি মিশানো হয়, তাহলে 10 দুধের মধ্যে কত সের পানি মিশাতে হবে। দুর্নীতি শেখানো হচ্ছে প্রাথমিক পর্যায়ে। আমি এই শিক্ষাটাই কেন পাঠ্যক্রমে রাখবো? পানির সাথে দুধ মিশানো। তো আপনি ছোটোকাল থেকেই আপনার শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। ধর্ষণ, দুর্নীতি, এই যে আপনার সাময়িক ব্যবস্থাগুলো, এইগুলি, তাহলে ছোটোকাল থেকে তারা শিখবে, পরিবারে সে শিক্ষাটা দিতে হবে বাবা মা। কারণ পরবর্তীতে আপনার ইউনিভার্সিটির বাইরে শিক্ষাটা হবে না। তো সেই জন্য আমি বলি সাময়িক ব্যবস্থা, রাজনৈতিক নেতৃত্ব সেটাই দায়ী, এবং আমার শিক্ষায় গলাদ আছে। এই ছেলে মেয়েকে মাকে 75 বছরের মাকে ঘরে একা রাখার কথা না, বছর দিনের মধ্যে পচে গন্ধ হয়েছে, তার তো খোঁজ খবর না আছে, প্রতিদিন রাখলেও তো খোঁজ দেওয়া উচিত, সে খোঁজ দেয় নেই, এই জন্য এতদিন পচা রাস্তায় বের হয়েছে। তো সেই জন্য আমি ওদেরকেও তো দায়ী করবোই, কিন্তু দায়ী করবো সমাজ ব্যবস্থাকে, দায়ী করবো শিক্ষা ব্যবস্থাকে, দায়ী করবো সর্বোপরি রাজনৈতিক নেতৃত্বকে। এইটাই কারণ। শুভেন্দু অধিকারীর মুসলিম বিদ্বেষী বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? এটা নিয়ে যে হয়েছে, প্রতিক্রিয়া হয়েছে, এবং অনেক মুসলমানদের নিধনও হয়েছে, অত্যাচার চালানো হয়েছে। এটা তো খুব ব্যাখ্যার অবকাশ রাখে না। এটা নিয়ে আমি একাধিক জায়গায় কথা বলেছি, আরও অনেকে কথা বলছে, লাকলি হয়েছে। দেখেন, প্রথম কথা হচ্ছে পাক ভারত উপমহাদেশটা এটা যে দ্বিখণ্ডিত হোক, এটা কখনো ভারতের নেতারা এখন জানে, এবং যদিও আমরা কেউ সাম্প্রদায়িক না, হিন্দু নেতারা যারা, তারা কখনো চায়নি। যে কারণে তারা যেটা 1925 সালে তারা ধারণ করেছিল, আপনার তখনকার যে আরএসএস মানে হিন্দু মহাসভা তারা করেছিল, সেখানে তারা ছিল আখান ভারত, অখণ্ড ভারত। এইটা বর্তমান বিজেপি সরকার এটা প্রকাশ্যে সম্মুখে নিয়ে আসছে। কংগ্রেস যতদিন ক্ষমা ছিল, তারা কিন্তু এটা বক্তব্য রাখে নাই, কিন্তু তাদের এটার মধ্যে কিন্তু হয়তো তাদের মধ্যে অন্তর মধ্যে ছিল যে তারা কখনো দুটো আলাদা রাষ্ট্র হিসেবে তারা স্বীকার করে নেয় নেই, এটা চাপে তারা মনে করে। মুসলমান আর হিন্দু পাশাপাশি থেকে আলাদা দুইটা রাষ্ট্র হিসেবে তারা চায় না। তবে তাদের এটার সাথে এটাও ছিল অখণ্ড ভারতীয়দের নেতৃত্ব সবসময় দেবে হিন্দুরা। মুসলমানদের তাদেরকে অস্পৃশ্য বিচার যাচাই করেছে সবসময়, তারা সম্মতি তারা কোনো দিতে চায়নি। সেই জন্য 47 সালের পরে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে তারা চাচ্ছিল এই পাকিস্তানকে কীভাবে নিশ্চিত করে দেওয়া যায়, দ্বিখণ্ডিত করে, দুর্বল করে, তাদের সবসময় প্রচেষ্টা ছিল। যেই কারণে তাদের যখন সুযোগ এলো, আমাদের তো অবশ্যই যথেষ্ট কারণ ছিল, তার মানে এই না স্বাধীনতা যুদ্ধ আমাদের কাম্য ছিল, তা না, অবশ্যই কাম্য ছিল আমরা। কারণ পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তানে দখলদার যেভাবে আমাদের অত্যাচার চালিয়েছিলেন, নিধন চালিয়েছিল, আমাদের স্বাধীন যুদ্ধের কোনো উপায় ছিল, আমাদের অবধারিত ছিল, এটা ছাড়া আমাদের বাঁচার কোনো পথ ছিল না। কিন্তু এটার পিছনে ইন্ধন জুগিয়েছে কিন্তু ভারত, কারণ পাকিস্তানকে আলাদা করেছিল। এবং তারপর যেটা চেয়েছিল, পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে একটা রাষ্ট্র হবে ঠিকই, কাগজের হবে স্বাধীন রাষ্ট্র হবে, সার্বভৌমত্ব তাদের থাকবে না আসলে। তাই একটা কদর রাজ্য হিসেবে তাদের এই বাংলাদেশ, আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি সব কিছু পরিচালিত তাদের নির্দেশে, এটাই তারা চেয়েছিল। সেই তারা তখন আমাদের চায়নি। তো আওয়ামী লীগ আমলে শেখ মুজিবের সময় উনি জেনে হোক নাজুর কিছু তাদের কথা শুনেছেন। উনি চলে যাওয়ার পরে পরবর্তী সরকার যে পরিবর্তন হলো, বিশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ছিলেন, উনি এটা থেকে চলে আসতে চেন এবং উনি সাকসেসফুল হয়েছিলেন। এবং দুর্ভাগ্যবশত উনি আমাদের চলে আমাদের কারণেই, এবং এটা ইন্ধন ডেফিনেটলি ভারতের ছিল। উনি চলে যাওয়ার পরে তারপর বিএনপি ক্ষমতা, বিএনপি চেষ্টা করেছে কিছুটা এই আপনার শৃঙ্খল থেকে বেরিয়ে আসার জন্য,
কিন্তু তার মধ্যে বিএনপি ছিল, স্বৈরাচার সরকার আসলো এবং তারা স্বৈরাচারকে সময় তারা একটা ফ্রি রাইট পেয়েছিল, সম্পূর্ণ হাতে স্বাধীনভাবে তারা এই দেশকে পরিচালনা ইচ্ছা মতো। তো তারা চেয়েছিল ওই সরকার রাখে, কারণ তাদের কথা আপনি জানেন, এটা পর্যন্ত অনেক আরেকটা টকশো লাগবে। আমরা কী কী সুবিধা দিয়েছে, তারা কী সুবিধা দিয়েছে, আমাদের কিছুই দেয়নি। আপনার এটা বিশ্লেষণ দৃষ্টিতে অসংখ্য, পানি থেকে আমাদের বঞ্চিত করা, আমাদের ট্রেড থেকে বাণিজ্য বঞ্চিত করা, আমাদের উপর থেকে রাস্তাঘাট বানিয়ে নেওয়া যায়, প্রতিদিন আপনার সীমান্ত হস্তক্ষেপ করা, কিন্তু অজস্র কিছুই দেয়নি আমাদের। কিন্তু তারা আমাদেরকে নিয়েছে সব কিছুকে, যা নেওয়া, রাস্তাঘাট নিয়েছে, ওপারে নিয়েছে, আমাদের ইচ্ছে মধ্যে তাদের হাতে অর্থনীতি চালন করে সব কিছু তারা সব সুবিধা নিয়েছে। সুতরাং এই গভর্নমেন্ট আসার পরে, বিশেষ করে স্বৈরাচার হটানোর পরে যখন ডক্টর সরকার আসলো, ডক্টর কঠোরভাবে এটা ওই গণ্ডিতে বেরিয়ে এসে দেশটা একটা সত্যি স্বাধীন সমাজ রাষ্ট্র পরিচয় করতে চেয়েছিলেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে তারা ভেবেছিল এই সরকার আবার হয়তো তাদের নীতিমতো চলবে, এবং কথা বলছে তারা এই নাকি এই বর্তমান সরকার তাদেরকে সেই ওয়াদা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে, তাদের কথা মতো চলবে, তারা পররাষ্ট্র তাদের মতো চলবে। এই শেখ হাসিনা আওয়ামী লীগদের নিষিদ্ধ করেছে, এটা নিষিদ্ধ করা, এটা বাতিল করতে হবে, অন্যান্য বিরোধী বিষয় জামাত ইসলামকে রাজনীতি করতে দেওয়া হবে না, চায়নার সাথে পাকিস্তানের সুসম্পর্ক গড়ে করতে দেবে না, এইগুলি তারা কথা দিয়ে তারা বলে। তো সেই লিখিত কোনো কথা নেই, তার প্রমাণ দিতে পারেনি। তো এই বর্তমান সরকার যখন এখান থেকে চলে আসার চেষ্টা করছে কিছুটা, তখন তো আরও কোনো ক্ষিপ্ত, তারা এখন হাসিনাকে চলে আসছে, এগুলো হুমকি জম্পি দিলে তারা চেষ্টা করবে, অনেক বড় রাষ্ট্র, তাদের ক্ষমতা অনেক, এটা সত্যি কথা। কিন্তু আমি একটা নির্দ্বিধায় একটা কথা আজকে এই পরিচয় আপনাকে বলতে চাই, দেশবাসী দোষে, ভারত কখনো সেই তাদের ধৃষ্টতা হবে না, তাদের কখনো সাহস ও দুঃসাহ দেখাবে না এই দেশ দখল করা, ইনশাল্লাহ। কারণ তারা জানেন এই দেশে 18 কোটি মানুষ যুদ্ধ করতে জানে, তারা একত্রে যুদ্ধ করেছে, তারপর আবার যুদ্ধ করবে সবাই মিলে। যখন যুদ্ধের পরে যখন দেশে প্রতিটি মানুষ রক্ষা করবে, দেশের মানুষ, তারা যে হুমকির যুদ্ধ দিচ্ছে, এটা করছে তাদের দেশে। আমি একটা কথা, তারা আসুক না, দেখি তারা আসতেছে, আসুক, 2-3 মিনিট তাকে দখল করবে, তোমার ভিতর টুকুস করে দেখো না। আপনি শুধু একটা দৃশ্য দিতে চাই, মৌলানা ভাসানী ফারাক্কা মার্চের জন্য, ফারাক্কা বাঁধ বন্ধ করার জন্য লং মার্চে গিয়েছিলেন, উনি সীমান্ত পর্যন্ত পৌঁছেন নাই। সীমান্ত পৌঁছানোর আগে বিএসএফে যারা দায়িত্বে ছিল বর্ডারের উপর ভারতে, পোস্ট ছেড়ে পালিয়ে চলে গেছিল তারা ভয়ের চোটে। আমি তাদেরকে চিনি, বেশি তারা হয়েছে ভীতু। তো সেই ভীতু লোকদের হুমকি থেকে বাংলাদেশের মুসলমান ভাবে, মুসলমান সব মানুষ এখানে ভয় পায় না, যারা দেশে বিশ্বাস করে। আমরা এই দেশ স্বাধীনতা রক্ষার জন্য জন্ম হয়েছে, এটা স্বাধীন থাকবে, তাদের এইসব হুমকি থেকে। তবে হ্যাঁ, আমাদের দেশের মানুষকে তৈরি থাকতে হবে। আমি এই সুযোগে একটা কথা বলতে চাই, দেশের সরকারে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে, প্রতিটা আমাদের সমর্থ মানুষের, নারী ও পুরুষকে আমাদের তৈরি করতে হবে অস্ত্র পরিচালনা, দেশ রক্ষার জন্য সামরিক শিক্ষা কম্পালসারি মিলিটারি আমাদের জন্য দরকার। আমাদের অনেক বড় বড় দামি নামি আমাদের প্লেন, উড়োজাহাজ, জাহাজ, সাবমেরিন, ওগুলি প্রয়োজন নাই। এইটা দেশের প্রতিটা মানুষ যাতে দেশের স্বাধীন রক্ষা ঝাঁপিয়ে পড়তে পারে, প্রশিক্ষণ পেয়ে, সেইটাই প্রস্তুত থাকবে। তাহলে ওরা কখনো সাহস করবে না আমাদের দেশে, এইখানে কোনো দিন আপনার চেষ্টা করবে না আমাদের দেশে ঢোকার জন্য, দখল করতে দূরের কথা।